হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি বাঁকুড়া সোসাইটি অফ লিভ অ্যান্ড লেট লিভের ইউটিউব চ্যানেলের তরফ থেকে মধুমিতা আপনাদের সঙ্গে আছি। 23শে জানুয়ারি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের কিছু অজানা তথ্য নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটা একটা ছোট ভিডিও করেছিলাম। এটার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছে যে আমরা কেন আরও ডিটেলে গিয়ে ভিডিও করছি না। তো তাদের দাবি মেনে নিয়ে আমরা এখন থেকে প্রত্যেক মাসেই সুভাষচন্দ্র বোসের অতুল কর্মকীর্তির ওপরে আমাদের জ্ঞান বুদ্ধিমতো ছোট ছোট ভিডিও, কিছু অজানা কথা নিয়ে অফকোর্স আপনাদেরকে উপহার দেব। যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। তাহলে শুরু আজকের ভিডিও সুভাষচন্দ্র বসুকে নিয়ে। আজকে আমরা শুরু করতে চলেছি 1945 সালে সুভাষচন্দ্র বোসের যখন বলবো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন আজাদ হিন্দ ফৌজ সারেন্ডার করলো, তার কাছ থেকে সেই জায়গা থেকে আমরা শুরু করতে চলেছি। অগাস্ট 6 and 9, 1945, সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগ। মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাটম বোম ফেলে জাপানের হিরোশিমা আর নাগাসাকির ওপরে। জাপানি ভূখণ্ডে অ্যাটম বোম পড়েছিল, ভারতীয় ভূখণ্ডে পড়েনি, কিন্তু ভারতবর্ষের ভাগ্যের উপরেও এই অ্যাটম বোম পড়েছিল। কারণ এই অ্যাটম বোম পড়ার ফলেই আজাদ হিন্দ ফৌজ ভারত সারেন্ডার করতে বাধ্য হলো, ভারতবর্ষে প্রবেশ করতে পারলো না। আর সেই কারণেই ব্রিটিশরা ভারতবর্ষকে এতগুলো খণ্ড করে দিয়ে যেতে পারল। অ্যাটম বোম পড়ার পরে বিধ্বস্ত ডিভাস্টেটেড জাপান সারেন্ডার করতে বাধ্য হয়। এবার সেই সময়ে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ বাহিনীকে পরাস্ত করতে করতে মণিপুরে প্রবেশ করেছিল এবং মণিপুরে মৈরাঙে তারা স্বাধীন ভারতের জাতীয় পতাকা, আজাদ হিন্দ ফৌজের জাতীয় পতাকা সেটা তুলেছিল। সেই সময়ে জাপান সারেন্ডার করায় জাপানের কাছ থেকেই তাদের যুদ্ধের যাবতীয় রসদ আসত, সেগুলি সমস্ত বন্ধ হয়ে গেল। তো বন্ধ মানে অস্ত্র নেই, পোশাক নেই, এমনকি খাদ্য পর্যন্ত নেই। এই অবস্থায় যুদ্ধ জয়ের মুখ থেকে সরে গিয়ে আজাদ হিন্দ ফৌজকে সারেন্ডার করতে হলো। তখন সুভাষচন্দ্র বোস পুনরায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে তিনি চলে গেলেন। কোথায় গেলেন? তিনি ব্যাংকক থেকে 17ই আগস্ট চলে যান সাইগন, যেটা বর্তমান ভিয়েতনামের হোচিমিন সিটি। সেখানে তিনি লিয়েন প্রচেন্ডির বাড়িতে রাত্রিরে ছিলেন। আর পরদিন 18ই আগস্ট তিনি সিঙ্গাপুর চলে যান, সেখানকার জাপানি মিলিটারি হেডকোয়ার্টারে পৌঁছন। যদিও প্রচলিত মত অনুসারে বলা হতো যে সুভাষচন্দ্র বোস 18ই আগস্ট তাইপে গিয়েছিলেন, যেটা বর্তমান তাইওয়ান, এবং তারপরে তাইহোকু বিমানবন্দরে দুর্ঘটনা হয়, সুভাষচন্দ্রের সো কল্ড মৃত্যু হয়। যদিও এই কথা আজকের দিনে এই মৃত্যুর বিবরণ অ্যাকচুয়ালি খারিজ হয়ে গেছে। ইভেন মুখার্জি কমিশন পর্যন্ত এটা বলেইছে যে ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে, আর তাইহোকুতে কোনো বিমান দুর্ঘটনা ঘটেইনি। ঠিক আছে, তাহলে আমরা যে কথায় ছিলাম চলে যাই। রাত্রিরে 17ই আগস্ট সুভাষচন্দ্র লিয়েন প্রচেন্ডির বাড়িতে ছিলেন এবং লিয়েন প্রচেন্ডির নাতি ডক্টর প্রশান্ত, যিনি একজন খ্যাতনামা হিস্টোরিয়ান, তিনি পরবর্তীকালে কথা বলেছেন যে তার মা নাকি তাকে বলেছিলেন যে তিনি সুভাষচন্দ্র রাত্রিরে তাদের বাড়িতে ছিলেন এবং তার মা তাকে রাত্রিরে ডিনার সার্ভ করেছিলেন। তো 18ই আগস্ট সুভাষচন্দ্র সিঙ্গাপুর পৌঁছন। সিঙ্গাপুর মিলিটারি হেডকোয়ার্টার থেকে তিনি কোথায় যান সেই বিবরণ আমরা জানতে পারি কলকাতার একজন পুলিশ ইন্সপেক্টর গোরাচাঁদ সান্যাল তার ইন্টারভিউ থেকে। তিনি 1966 সালে যুগান্তর, তৎকালীন যুগান্তর পত্রিকাকে, একটি যুগান্তর খবরের কাগজে তিনি একটি সাক্ষাৎকার দেন, যেখানে তিনি বলেন যে ড্রাইভার সুভাষচন্দ্রকে সিঙ্গাপুরের জাপানি সামরিক হেডকোয়ার্টার থেকে বন্দরে নিয়ে গিয়েছিল,
সে পরবর্তীকালে অ্যারেস্ট হয় এবং মিস্টার সান্যাল পুলিশ অফিসার হিসেবে স্বাভাবিকভাবেই তার সাথে ওই ড্রাইভারের সাথে তার সাক্ষাৎকার ঘটে। সেই ড্রাইভার সুভাষচন্দ্র সম্বন্ধে জানিয়েছিলেন যে ওই বন্দরে পৌঁছে নেতাজি একটি সাবমেরিনে প্রবেশ করেন। এই পর্যন্ত তাহলে আমাদের ক্লিয়ার জানা হলো। এর পরের উল্লেখযোগ্য সূত্রটি এই প্রকার: 1945-এর 30শে আগস্ট একটি জার্মান সাবমেরিন সি অফ জাপানে একটি আমেরিকান এরোপ্লেনকে গুলি করে ধ্বংস করে। এই ঘটনা ঘটে জার্মানির সারেন্ডারের পরে, অর্থাৎ পেনাংয়ে, মানে মালয়েশিয়ার পেনাংয়ে জার্মানির যে আর্মি বেস ছিল, জার্মানি সারেন্ডারের পরেও তারা, জার্মানি ফর্মালি সারেন্ডার করার পরেও তারা নিজেদের মতন করে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। এরপর 15ই আগস্ট 1945-এ জাপানও সারেন্ডার করে, অর্থাৎ সম্পূর্ণ অক্ষশক্তি সারেন্ডার করে দেয়। তাহলে স্বাভাবিক প্রশ্ন যে অক্ষশক্তির পুরোপুরি সারেন্ডারের পরেও এমন কি ঘটলো যে জার্মান সাবমেরিন সামান্য একটি নজরদারি করা উড়োজাহাজকে গুলি করে নামালো? আচ্ছা, এই জার্মান সাবমেরিনের নাম ছিল উইজি টোরেলি এবং তার নাম্বার ছিল UIT-25। তো ওই সি অফ জাপান ছিল রাশিয়ার খুব কাছে এবং কাছেই ছিল ভ্লাদিভস্টক বন্দর। আর ওই উড়োজাহাজের, ওই ডুবোজাহাজের যে ক্যাপ্টেন্স লগবুক, যেখানে লেখা থাকে যে জাহাজটা কোথায় যাচ্ছে, কী মালপত্র নিয়ে যাচ্ছে, কোথা থেকে আসছে, সেই ক্যাপ্টেন লগবুকটি US নেভি সিজ করে এরপরে। এবং সেই লগবুকে কি ছিল সেটা কিন্তু আজও তারা ডিক্লাসিফাই করেনি, গুপ্ত রাখা হয়েছে। এক্ষেত্রে কথা সহজেই অনুমান করা যায় যে ওই সাবমেরিনই করেই সম্ভবত সুভাষচন্দ্র বোস রাশিয়া পৌঁছন। ঠিক আছে, এইবারে রাশিয়াতে নেতাজির অবস্থিতির আরও অনেক প্রমাণ আছে। প্রখ্যাত সুভাষচন্দ্র গবেষক পুরবী রায় তাঁর গবেষণা সূত্রে তিনি জেনেছেন যে রাশিয়াতে স্ট্যালিন 1946 সালের অক্টোবর মাসে তিনি তাঁর বিদেশমন্ত্রী ইয়াকুব মালিকের সঙ্গে আলোচনা করছেন যে সুভাষচন্দ্রকে কোথায় কিভাবে রাখা হবে। তো এটা একটা প্রমাণ যে সুভাষচন্দ্র জীবিত ছিলেন এবং রাশিয়াতে ছিলেন। আরও প্রমাণ আছে, সেটা হচ্ছে 1946 সালে সুভাষচন্দ্র জওহরলাল নেহরুকে লেটার লেখেন ফেব্রুয়ারি মাসে। রাশিয়া থেকে ভারতবর্ষে প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করে তিনি এই লেটার পাঠান। এই লেটারটি ডিক্লাসিফায়েড এখন, এবং ভারতে এই লেটারের ফাইল নম্বর হলো 223 INA। এর ঠিক আগেই রাশিয়া থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস একটি বেতার ভাষণও দেন 1946-এর ফেব্রুয়ারি মাসে। এছাড়াও ডিসেম্বরের 45-এর ডিসেম্বর, 46-এর জানুয়ারি, এই দুবারও তিনি বেতার ভাষণ দেন। ফেব্রুয়ারি মাসের 46-এ তো দেননি। এই তিনবার মোট সুভাষচন্দ্র বোসের ভাষণ শোনা গেল, অর্থাৎ 1945 সালে 18ই আগস্ট তাইহুকুতে তাঁর সো কল্ড মৃত্যুর পরে তিনি রাশিয়া থেকে 3বার ভাষণ দিয়েছিলেন। আর এই ভাষণগুলো IB ডিপার্টমেন্ট সমস্ত মনিটর করেছিল। তার সেই ফাইলগুলো ডিক্লাসিফাইড, ফাইলের নম্বর 87011P1692PY। তখন অফকোর্স ব্রিটিশ IB ছিল এখানে, এবং এই ব্রডকাস্ট হয় 31 ব্যান্ডে। তো এটাকে কি যথেষ্ট প্রমাণ বলা যায় না 1946 সালে নেতাজির রাশিয়াতে থাকার? বন্ধু, আজকে এই পর্যন্ত। এরপরে আবার রাশিয়াতে পরপর কি হলো সে বিষয়ে আপনাদেরকে আবার আমরা কিছু বলার চেষ্টা করব। জয় হিন্দ।